আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমি আমার ফেসবুক পোস্টের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে আমি আমাদের আপকামিং যে ইলেকশন আছে সেটার ব্যালট পেপার আমি হাতে পেয়েছি। আনবক্সিং ভিডিও করার কথা ছিল। তো আমি আজকে সেটা আনবক্সিং করব। তো আমি প্রথমেই খামটা কেটে রেখেছি সুবিধার্থের জন্য। তো আমি এখন যে জিনিসটা পাবো সেটা হচ্ছে দুটো খাম। এই সাদা খামটাতে আমাদের যে ব্যালট সেটা আছে এবং এই হলুদ খামটা যেটার মধ্যে আপনার সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসারের অ্যাড্রেস দেওয়া আছে এবং যেই ইনফরমেশন পোস্ট অফিসের অ্যাড্রেস দেওয়া আছে। আমরা মূলত আমাদের ভোট দেওয়া হয়ে গেলে এই খামটা এই হলুদ খামে ভরে নিকটস্থ নিকটস্থ পোস্ট অফিস অথবা আমাদের কানাডাতে স্ট্রিট কিছু বক্স আছে যেগুলি কি রেড বক্স, যেটাকে আমরা স্ট্রিট লেটার বক্স বলি, আমরা সেখানে ফেলে দিব। তো আমরা এবার আসি আমাদের এই যে সাদা খামটা, এটাতে আমরা অ্যাকচুয়ালি কি কি পাচ্ছি। এই সাদা খামে আমরা মূলত তিনটে কাগজ পাবো। এই পিঙ্ক কালারের যে কাগজটা দেখছেন এটা অ্যাকচুয়ালি আমাদের গণভোটের ব্যালট। এটা হচ্ছে আমাদের মূলত যেই আসন ইলেকশন হচ্ছে, এমপি ইলেকশন হচ্ছে, সেই এমপি ইলেকশনের ব্যালট। এখানে আপনি দুপাশেই আমাদের যে প্রতীকগুলি রয়েছে এই প্রতীকগুলি আছে এবং এই প্রতীকগুলি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার উপর থেকে নিচে ক্রমান্বয়ে করা আছে। আমাদের বাংলা যে বর্ণমালা আছে তার স্বরবর্ণ এবং পরে ব্যঞ্জনবর্ণ থেকে স্বরবর্ণ দিয়ে শুরু হয়ে উপর থেকে নিচে এইভাবে ক্রমান্বয়িকভাবে সিরিয়ালি করা আছে। যেমন সরিয়া থেকে শুরু এবং লাস্ট হচ্ছে না ভোট। তো আমি মূলত যেটা বলতে চাই, এই ব্যালটটা বা আপনি যখন এই ব্যালটে ভোট দিবেন এটা অবশ্যই আপনাকে জানুয়ারির 21শে জানুয়ারির পরে করতে হবে। কারণ আপনার নির্দিষ্ট যেই আসন আছে সেই আসনের প্রতীক, কারণ যেহেতু বাংলাদেশে একটা সংস্কৃতি আছে জোটের সংস্কৃতি, তো বিভিন্ন সময় বিভিন্ন জোট তার জোটের শরিকদেরকে তার আসন ছেড়ে দেয়। সেই ক্ষেত্রে প্রতীক বরাদ্দের একটা ইস্যু থাকে। 21শে জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন আপনাদেরকে নির্দিষ্ট আসনের প্রতীক বরাদ্দ হওয়ার পরেই মূলত আমরা এই ব্যালট পেপারে ভোটটা দিব। এবার আসেন আমাদের এই পিঙ্ক খাম যেটা, এই গণভোটের ব্যালট। আপনি যদি জুলাই সনদের পক্ষে থাকেন তবে হ্যাঁ ভোট দিবেন এবং আপনি যদি জুলাই সনদের পক্ষে না থাকেন তাহলে আপনি না ভোট দিবেন। এবং আরেকটা যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এটা একটা প্রত্যয়নপত্র। আপনি যে ব্যালটটা রিসিভ করেছেন, যদিও ব্যালট আপনি যখন রিসিভ করবেন বিডি পোস্টাল যে অ্যাপটা রয়েছে, পোস্টাল ব্যালটের যে অ্যাপটা, ভোটের যে অ্যাপটা রয়েছে, সেই অ্যাপ থেকে আপনাকে আপনার লাইভলিনেস এবং হচ্ছে গিয়ে আপনার সেলফি তোলার পরই আপনি, এবং এইখানে যে বারকোড আছে এই বারকোডটা স্ক্যান করার পরই হচ্ছে আপনি পরবর্তী ধাপগুলিতে অগ্রসর হতে পারবেন। তো আমি পরবর্তী আমার আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব এবং ভোটিং প্রসেসটা কি হবে সেটা আমি আপনাদেরকে বলে দিব। তো এটাই ছিল আমাদের ব্যালটের আনবক্সিং। এখন যেটা বলতে চাই, আমরা দীর্ঘ একটা সময় পর ভোট দিতে পারছি। আমরা কি বা কেন, যেমন আমি 2008 সালে আমার প্রথম ভোট যখন হয়েছিল, আমি যখন প্রথম ভোটার হই আমি 2008 সালে ভোট দিয়েছিলাম। তার পরবর্তীতে ভোট দেওয়ার সুযোগ হয়নি, যদিও আমি তখন বাংলাদেশে ছিলাম।
কী বা কেন আমি সেই দিকে এখন যাচ্ছি না। আমি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার প্রথম চাওয়া, যেটা আমাদের নতুন যে সরকারই আসুক না কেন, অবশ্যই সংবিধানের পরিবর্তন। কারণ আমাদের অলমোস্ট ৫৬ বছর হতে চলল স্বাধীনতার। এই ৫৬ বছর একটা বড় সময়, এবং এই সময়ে আমরা টোটাল ছোট বড় মিলে ১৭ বার এই সংবিধানটাকে আমরা অ্যামেন্ডমেন্ট করেছি। তবে আমি এখন মনে করি আমাদের এই সংবিধানটাতে বর্তমান সময়ের সাথে, অবশ্যই আমাদের যে সংবিধান দিয়ে বাংলাদেশের সূচনা হয়েছে সেই সংবিধানকে মাথায় রেখে নতুন প্রজন্মের এবং এই বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে একটা নতুন সংবিধান আমি মনে করি করা উচিত। তো এই গণভোটে হ্যাঁ জয়ী হোক বা না জয়ী হোক, আমি সেদিকে যাব না। তবে আমার চাওয়া থাকবে যাতে এই সংবিধানটা পরিবর্তন হয়, বা পরিবর্তন বললে ভুল হবে, নতুন করে পুরাতন সংবিধানটাকে রেখে নতুন করে যাতে আবার এই সংবিধানটা লেখা হয়। আমার আরেকটা কথা হচ্ছে, অবশ্যই আমাদের সংসদীয় যে গণতন্ত্র ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা আছে, আমি চাই এটা ২ কক্ষ বিশিষ্ট হোক। পৃথিবীর অনেক দেশেই সংসদে ২ টা স্তর থাকে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। তো আমিও চাবো যে আমাদের আপকামিং সরকার যেই আসুক কিনা, এবং যারাই এমপি হয়ে সংসদে যাবেন, বিরোধী দল, সরকারি দল সবাই মিলে অবশ্যই সংসদে ২ কক্ষর বিশিষ্ট সংসদ হোক। তাহলে কি হবে, আমাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণটা সম্ভব হবে। এবং আমার আরেকটা চাওয়া হচ্ছে প্রত্যেকটা ডিভিশনে একটা হাইকোর্ট। আমাদের যখন ডিভিশনাল হাইকোর্ট থাকবে তখন যে জিনিসটা হবে, আমাদের বিচার ব্যবস্থাটা অনেকটাই বিকেন্দ্রিক হবে। এই ক্ষেত্রে আমি আমাদের মরহুম প্রেসিডেন্ট এরশাদ সাহেবের নাম অবশ্যই নিতে চাই। উনি এই জিনিসটা শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেটা আর হয়নি। কিন্তু আমি চাই যে হাইকোর্ট ডিভিশনটাকে, প্রত্যেকটা ডিভিশনে একটা করে হাইকোর্ট স্টাবলিশ করে এই আইন বিচার বিভাগটাকে আরও স্বচ্ছতার মাধ্যমে এবং আরও ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিচার বিভাগটাকে আরও সুগঠিত করা হোক। সর্বোপরি আরেকটা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের যেসব ন্যাশনাল লিডার আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, শেরে বাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মেজর জেনারেল জিয়াউর রহমান, আমাদের যেই সকল ন্যাশনাল লিডার আছে, অবশ্যই একটা আইন পাশ করে ন্যাশনাল লিডারদেরকে যত্রতত্র ব্যবহার বন্ধ করা, তাদের নাম ভাঙিয়ে ব্যবসা করাটা বন্ধ করা। তাদের নেতৃত্বের কারণেই আমাদের এই বাংলাদেশ, বঙ্গবন্ধু থেকে শুরু করে তার পূর্বে শেরে বাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ৪ নেতা ছিলেন তাদেরকে, এবং মুক্তিযুদ্ধ পরবর্তীতে জেনারেল জিয়াউর রহমান, এই সকল জাতীয় নেতৃবৃন্দদেরকে একটা আইনের মাধ্যমে আইন পাশ করে অবশ্যই যাতে তাদেরকে তাদের সঠিক মর্যাদা দেওয়া হয়। সর্বোপরি আমি ঢাকা ১৬ আসনের ভোটার, যিনি জয়ী হবেন বা যিনি ঢাকা ১৬কে রিপ্রেজেন্ট করবেন সংসদে, আমি চাবো ঢাকা ১৬ আসন যাতে একটা ভালো, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং সুন্দর এবং একটা পরিচ্ছন্ন আসন হিসেবে স্বীকৃতি পাক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।